তাই? কিন্তু তুমি বোধহয় এটা জানো না, আর কারো কিছু না আসলে গেলেও আমার কিন্তু অনেক কিছু আসে যায়। প্লিজ আমার উপর রাগ করে থেকো না। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বকবে, প্রয়োজনে মারবে, কিন্তু এভাবে মন খারাপ করে থেকো না প্লিজ। রুকসানা বেগম এতক্ষণ চুপ করে থাকলেও এবার যেন আর ভিতরে চাপা কষ্টটা ভিতরে পুষে রাখতে পারলেন না। আয়েশের আদুরে কণ্ঠ শুনে ডুকরে কেঁদে উঠলেন। আচমকা এই মাকে এভাবে কাঁদতে দেখে আয়েশ তো পুরোই অবাক। আয়েশ ভাবতেও পারেনি ওর মা এভাবে কেঁদে উঠবেন। মায়ের কান্না দেখে আয়েশ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে এক হাতে মাকে বুকে জড়িয়ে নিল। তারপর আদুরে গলায় বলতে লাগলো, মা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? প্লিজ ডোন্ট ক্রাই। কি হয়েছে বলো আমায়। কেউ কি কিছু বলেছে? ছোট মা, মাকে কি বাবা কিছু বলেছে? রুকসানা বেগমকে কাঁদতে দেখে আনিশা বেগমও দৌড়ে আসলেন ওদের কাছে। আয়েশের প্রশ্ন শুনে একটু ভেবে বললেন, কই, ভাইজান তো তেমন কিছু বলেনি। আমার মনে হয় ভাবিকে ভাইজান কিছু বলেছে বলে কিংবা অন্য কোনো কারণে কাঁদছে। তাহলে? আমার মনে হয় ভাবি তোকে এভাবে দেখতে পারছে না, তাই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। মা, তুমি সত্যি আমার জন্য কাঁদছো? কিন্তু আমি তো ভালো আছি। প্লিজ তুমি কেঁদো না আর। এভাবে কাঁদলে তোমার শরীর খারাপ করবে। এই দেখো, তোমার ছেলে একদম ঠিক আছে। প্লিজ ডোন্ট ক্রাই। রুকসানা বেগম ছেলের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতেই বললেন, তুই কতটা ভালো আছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি। মাত্র 2 সপ্তাহ হয়েছে মনোনয়ন পেয়েছিস, আর এই 2 সপ্তাহে নিজের শরীরের কি হাল করেছিস দেখতে পাচ্ছিস। আয়নায় একবারও নিজের অবয়বটা দেখেছিস? দেখলে বুঝতে পারতি আমার কেন কষ্ট হচ্ছে। মা, তুমি আমার জন্য একটু বেশি চিন্তা করো বলেই তোমার এমন মনে হচ্ছে। দেখো আমি একদম ঠিক আছি। প্লিজ তুমি কেঁদো না। এদিকে এসো, এখানে বসো। তুমি না আমার লক্ষ্মী মা। বসো এখানে। বলতে বলতে আয়েশ রুকসানা বেগমকে নিচে থেকে ছাড়িয়ে যত্ন করে ধরে সেখানে রাখা একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর রুকসানা বেগমের সামনে হাঁটু গেড়ে বসে রুকসানা বেগমের চোখে জল মুছে দিতে দিতে আদুরে গলায় বলল, দেখো তো বাচ্চাদের মতো করে কিভাবে কাঁদছে। এভাবে কেউ কাঁদে? এই দেখো আমি একদম ঠিক আছি। বিশ্বাস না হলে তুমি ছোট মার কাছ থেকে জিজ্ঞেস করো। ছোট মা, তুমি একটু মাকে বলো তো আমি সত্যি ঠিক আছি নাকি না। মা তো আমার কথা বিশ্বাসই করছে না। বলেই আয়েশ আনিশা বেগমকে চোখে কিছু একটা ইশারা করলো। আনিশা বেগম কি বুঝেছেন কে জানে। আনিশা বেগম আয়েশের পাশে এসে দাঁড়িয়ে রুকসানা বেগমের কাঁধে হাত রেখে বললেন, ভাবি, তুমি শুধু শুধু টেনশন করছো। আয়াস তো বলেছে আয়াস ঠিক আছে। প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি এমন করলে তোমার তো শরীর খারাপ করবে। প্লিজ শান্ত হও। রুকসানা বেগম আনিশা বেগমের দিকে তাকিয়ে ভেজা গলায় বললেন, আনিশা, তুমি এই কথা বলছো? আমার থেকে তো তুমি আয়াসকে ভালো করে জানো। তোমার কি আয়াসকে দেখে মনে হচ্ছে আয়াস ভালো আছে? আমার হাসি খুশি ছেলেটা মাত্র 2 সপ্তাহে কেমন হয়ে গেছে কারো চোখে পড়ছে না। তোমারও তো ওর সবকিছু সবার আগে চোখে পড়ে। সত্যি করে বলো তো আনিশা, তোমার আয়াসের পরিবর্তনটা চোখে পড়ছে না? আনিশা বেগম নিশ্চুপ, কারণ রুকসানা বেগম যেগুলো বলছেন সবগুলো কথাই সত্যি। উনিও খেয়াল করেছেন আয়েশের পরিবর্তনটা। আয়েশে মনোনয়ন পাওয়ার থেকে নিজেই নিজের সাথে যুদ্ধ করছে, সেটা আনিশা বেগমও বেশ ভালো করে বুঝতে পেরেছেন। তাই রুকসানা বেগমের কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার জন্য খুঁজে পেলেন না, তাই নীরবতাকে আপন করে নিয়েছেন। দেখেছিস, আনিশাও চুপ করে আছে। তার মানে তো এটাই দাঁড়ায় যে আনিশাও তোর পরিবর্তনটা খেয়াল করছে। আয়েশ পরম যত্নে মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আদুরে গলায় বলল, মা, তোমরা শুধু শুধু টেনশন করছো। তোমরা যেমনটা ভাবছো তেমন কিছুই না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আমায় কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। তারপরে প্লিজ তুমি আমাকে নিয়ে ভেতরে ভেতরে কষ্ট পেও না। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না। তুই প্লিজ ইলেকশন করা ছেড়ে দে। অনেকেই পদ পাওয়ার জন্য বসে আছে। তুই বললে যে কেউ তোর পদটা নিয়ে নেবে। প্লিজ তুই আগের মতো হয়ে যা। আমি তোকে এভাবে দেখতে পারছি না বাবা। সরি মা, এটা সম্ভব না। প্লিজ তুমি এটা ছাড়া অন্য যে কোনো কিছু বললে আমি রাখার চেষ্টা করব, কিন্তু এটা বলো না। আমি জানতাম তুই আমার কথা রাখতে পারবি না, তাই আমি এতদিন ধরে নিজে ভেতরে ভিতরে কষ্ট পেয়েছি, কিন্তু কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমার কথা কেউ রাখবে না। মা, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আচ্ছা আমি প্রমিস করছি ইলেকশনও করব, পাশাপাশি আমি নিজেকেও সময় দেব। প্লিজ তুমি কষ্ট পেও না। আমি একদম আগের মতো হয়ে যাব। আগের মতো হয়ে গেলে তো ইলেকশন করাতে তোমার কোনো আপত্তি নেই, তাই না? সত্যি তুই আগের মতো হয়ে যাবি?
সত্যি। তাহলে ঠিক আছে, আমি শুধু আমার ছেলেকে আগের মতো দেখতে চাই, ব্যাস। মায়ের মুখে হাসি ফুটেছে দেখে আয়েশের যেন প্রাণে পানি আসলো। আয়েশ মায়ের হাতে আলতো ঠোঁট শুয়ে দিয়ে বলল, আমার লক্ষ্মী মা। এবার তাহলে আমি আসি। ওই যে দেখো, আমি কিন্তু খাবার কমপ্লিট করেছি। এবার আমি আসি। সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো ছোট মা। আমি আসছি তাহলে। রুকসানা বেগম হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আয়, সাবধানে গাড়ি চালাস, তাড়াহুড়ো করবি না যেন। ওকে, আসছি। মাকে দেখো। কথাটা বলে আয়েশ উঠে দাঁড়ালো। আনিশা বেগম আদুরে গলায় বললেন, বলে আয়েশ সেখান থেকে চলে গেল। আশ্চর্য হলেও সত্যি যে আয়েশ ঈশার পাশ কেটে গিয়েছে, কিন্তু ঈশার দিকে একটাবার ফিরেও তাকায়নি। ঈশা এতক্ষণ চুপচাপ বসে বসে আয়েশ আর বড় আম্মুর ভালোবাসা দেখছিল। বড় আম্মুর কান্না দেখে ভেবেছিল আয়েশ হয়তো আজ আর বড় আম্মুর জন্য বাইরে যাবে না। তবে ঈশা এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল, কিন্তু যখন দেখলো আয়েশ বড় আম্মুকে ওর চালে ফেলে বাইরে চলে যাবে, তখন বড় আম্মুর চোখের জল দেখে আয়েশকে নরম হয়ে যেতে দেখে ঈশা মনে মনে ঠিক করে নিল, আয়েশ যদি ওকে সময় দিতে রাজি না হয় তাহলে প্রয়োজনেও আয়েশের সামনে কান্নার অভিনয় করবে। তারপরে আয়েশকে কিছুতেই হাতছাড়া করবে না আজ। আয়েশকে বেরিয়ে যেতে দেখে ঈশার সাথে সাথে আয়েশের পেছন পেছন দৌড় দিল, কিন্তু আয়েশের হাঁটার স্পিড থাকায় আয়েশের পেছনে দৌড়েও ঈশা আয়েশকে ধরতে ধরতে গাড়ির কাছে চলে আসতে হয়েছে। আয়েশ গাড়িতে উঠতেই যাবে, তখন ঈশা পেছন থেকে ডাক দিল, ভাইয়া। সাথে সাথে আয়েশ পেছনে ঘুরে তাকালো। ঈশাকে দৌড়ে আসতে দেখে ভুরুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু বলবি? ঈশা ততক্ষণে আয়েশের কাছে চলে এসেছে। আয়েশের সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি বাইরে যাচ্ছ? না, আমি তো ভেতরে যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাচ্ছি। আরে এভাবে বলছো কেন? আমি তো জাস্ট বনিতা না করে কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে অনেক। বলছিলাম কি আজ বাইরে না গেলে হয় না? না মানে আমি চাইছিলাম যে আজ তোমার সাথে কিছু এটা বলার জন্যই কি আমাকে আটকিয়েছিস? আজাইরা, দেখলি যে মাকে কতটা কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে আসলাম, আবার তুই আসলি ন্যাকামি করতে। আজাইরা কথা বলার জায়গা পাস না আর, তাই না? ভাইয়া আমি কিন্তু ঈশার কথা কানে না নিয়ে আয়েশ ততক্ষণে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। অনতিবিলম্বে গাড়ি চলতেও শুরু করেছে। মুহূর্তে ঈশার চোখ দুটো ছলছল করে উঠল, শুধু কান্না আসা বাকি। আয়েশের কাছ থেকে সময় না পেয়ে যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়েছে আয়েশের কথাগুলো শুনে। আয়েশ কি করে পারলো এমন করে বলতে? ওনাকে নেকামি করতে এসেছিল? ও তো শুধু ওর সাথে একটু সময় কাটাতে চায়, এটা বলতে এসেছিল। ঈশা আয়েশের কথাগুলো নিতে না পেরে চোখের জল ফেলতে ফেলতে দৌড়ে সোজা নিজের রুমে চলে আসলো। রুকসানা বেগম আর আনিশা বেগম দুজনে নিজেদের মধ্যে ব্যস্ত ছিলেন, বিদায় ঈশার দৌড়ে যাওয়াটা কেউ খেয়াল করেনি। রুমে এসেই ধপাস করে বিছানায় শুয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ঈশার খুব কষ্ট হচ্ছে আয়েশের এমন অবহেলা দেখে। ঈশা যেন কিছুতেই আয়েশের অবহেলাগুলো নিতে পারছে না। আবার কিছু সময় কাঁদার পর নিজেই নিজেকে বুঝ দিল এই ভেবে যে আয়েশ তো এখন সবসময় ব্যস্ত থাকে। ইনফ্যাক্ট ওর জন্যই তো আয়েশ আজকাল বেশিরভাগ সময় ব্যস্ত থাকে, আর ব্যস্ত থাকে বলেই তো সময় দিতে পারে না ওকে। তাই না কেঁদে বরং রাতে বাড়ি ফিরলে তখন আয়েশের সাথে কথা বলবে। আর আজ যেহেতু শুক্রবার, নিশ্চয়ই আয়েশ তাড়াতাড়ি বাড়ি ফিরবে, তখন নিশ্চয়ই আয়েশ ওকে তাড়িয়ে দিবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। কথাগুলো ভেবে ঈশা নিজেকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক হয়ে গেল। রাত ঠিক 9টার দিকে আয়েশ বাড়ি ফিরেছে, সাথে অয়নও। ঈশা তখন ড্রয়িং রুমের সোফায় বসে বসে আম্মু আর বড় আম্মুর সাথে গল্প করছিল। আয়েশ আর অয়নকে বাড়ি ফিরতে দেখে মুখে এক চিলকে হাসি ফুটে উঠল আপনা আপনি। এই তো আয়েশ চলে এসেছে। যেহেতু 10টার আগে ডিনার করা হয় না, তাই আয়েশের সাথে এখন কথা বলা যাবে। তবে এখনই যাবে না সে, এতে আয়েশ রেগে যেতে পারে। আগে আয়েশ ফ্রেশ হয়ে বের হোক, তারপর যাবে। কথাটা ভেবে ঈশা সোফায় বসে রইল। তারপর প্রায় মিনিট 10 পর উঠে আয়েশের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঈশা আয়েশের রুমে এসে দেখলো আয়েশ আর অয়ন কিছু একটা নিয়ে কথা বলছে। ঈশা হাসি হাসি মুখ করে ওদের দিকে এগিয়ে গেল। কথার ফাঁকে অয়ন পেছনে তাকাতে ঈশাকে দেখে হেসে বলল, ঈশা, তুমি এখানে? আয়াসের কাছে এসেছিলে নিশ্চয়ই। আচ্ছা, তুমি আয়াসের সাথে কথা বলো, আমি পরে আসবো। আয়াস, তোরা কথা বল, আমি অন্য সময় আসবো, কেমন? বলে অয়ন যেই না উঠতে যাবে তখনই আয়েশ থমকে উঠল। তোকে আমি যেতে বলেছি? সবসময় বেশি বুঝিস কেন? আরে ঈশা হয়তো তোর যেটা বলেছিলি বলে যা। কে আসলো না আসলো সেটা আমি দেখব, তোকে দেখতে হবে না। আর ঈশা, তোর কি দিন দিন বুদ্ধি শুদ্ধি সব লোপ পাচ্ছে? দেখছিস যে আমরা কথা বলছি, কথাগুলো গুরুত্বপূর্ণ তো হতে পারে, এমনও তো হতে পারে কথাগুলো তো শোনা উচিত না। কারো রুমে আসলে যে নক করে কিংবা পারমিশন নিয়ে আসতে হয় সেটাও কি ভুলে গেছিস? যত সব।
কি বলতে এসেছিলি তাড়াতাড়ি বলে রুম থেকে যা। তোর কথা শোনার জন্য বসে থাকার মতো সময় আমার নেই। আয়েশের কথা শুনে ঈশা কিছু বলতে চেয়েও যেন মুখ দিয়ে কিছু বের হলো না। আর কি বা বলবে? আয়েশের কথা শুনে ওর তো ইতিমধ্যেই চোখের কোণে জল জমা হয়ে গেছে। কান্না পেলে কি আর মুখ দিয়ে কথা বের হয়? কত আশা করে আয়েশের রুমে এসেছিল আয়েশের সাথে একটু সময় কাটাবে বলে, কিন্তু আয়েশকে না ভাবতেই ঈশার কান্না পাচ্ছে। কিন্তু এখন সে কাঁদবে না, তাহলে দেখা যাবে আয়েশ অয়নের সামনে ওকে অপমান করবে। তো ঈশা চোখের পাপড়ি বার কয়েক বন্ধ করে চোখের জলগুলো আটকে নিয়ে ধরা গলায় বলল, না ভাইয়া, কিছু বলতে আসিনি, দেখতে এসেছিলাম যে তুই কি করছিস। দেখা হয়ে গেছে, আসছি আমি। কথাগুলো বলে ঈশা চলে যেতে নিলে আয়েশের ডাকে আবারও থেমে গেল। ন্যাকামি না করে যেটা বলতে চেয়েছিলি বলে তারপর যা। তুই যে আমাকে দেখতে আসিসনি সেটা আমি ভালো করেই জানি।